ঘটনাটি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ঘটে। যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। আব্দুর রহমান পেশায় একজন ধর্মীয় শিক্ষক। এলাকায় তার বেশ নামডাক ছিল। পরহেজগার, দিনদার, সত্যবাদী এবং সকলের প্রিয় আব্দুর রহমান জিন ভূতের যে কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আশেপাশের এলাকার সকল লোক তাকে এক নামে চিনত। দূর দূরান্ত থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেত। ঘটনার দিন এশার নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে তাসবিহ পাঠ করছিলেন আব্দুর রহমান। এমন সময় তার বাড়ির গেইটে কড়া নাড়ছেন কেউ। গেইটে কড়া নাড়ার পাশাপাশি ভীতু কণ্ঠে উচ্চ স্বরে আওয়াজ করে বলছিলেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, বাড়ি আছেননি? মৌলানা সাহেব, গেটটা একটু খুলেন, আমি বড় বিপদে আছি। আব্দুর রহমান ঘর থেকে বেরিয়ে গেটের দরজা খুললেন। বছর 40-এর কাছাকাছি একজন লোককে তিনি দেখতে পেলেন। তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে তার সাথে। আব্দুর রহমান হুজুর কিছু বলার আগেই লোকটি বলল, মৌলানা সাহেব, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার বাড়ি সাঁথিয়া থানায়। লোকটি এবার কান্না করে বলল, আমার মেয়েটাকে মেরে ফেললো মৌলানা সাহেব, আপনি দয়া করে আমার সাথে এখনই চলুন, না হলে আমার মেয়েকে হয়তো আমি আর ফেরাতে পারবো না। আব্দুর রহমান লোকটিকে বলল, কি হয়েছে তোমার মেয়ের? লোকটি বলল, আমার মেয়ে একদম সুস্থ ছিল গতকাল পর্যন্ত। আজ সকাল থেকে হঠাৎ করে সে একা একাই কথা বলতে থাকে। বিকেল গড়াতেই সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করতে থাকে। আর কারণ জিজ্ঞেস করলেই বলে, আমাকে ওরা নিয়ে যাবে বাবা, আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে যেতে দাও। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে একটা চাকু দিয়ে তার নিজের হাত সে নিজে কেটে ফেললো। গড়গড় করে রক্ত মাটিতে পড়তে লাগলো। তখন মেয়েটি আমার দিকে বিক্ষুটে হাসি দিয়ে বলতে লাগলো, আমার রক্ত লাগবে, আরো রক্ত খাও আমি। অমনি তার হাত থেকে রক্ত চুষে চুষে মেয়েটি খাচ্ছিল। তখন আবার অট্ট হাসি দিয়ে মেয়েটি আবার বলল, কেউ আমাকে বাঁচাতে পারবে না, একে আমি শেষ করেই ছাড়বো, রক্ত লাগবে আমার, রক্ত। পরবর্তীতে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করা হয়। হাত ব্যান্ডেজ করে দেয়া হয়। তার আচরণ দেখে ডাক্তার বলেন, তাড়াতাড়ি একজন হুজুরকে দেখান, এটা অন্য কোনো ঘটনা, যত তাড়াতাড়ি সম্ভব একজন হুজুরকে দেখান। পরবর্তীতে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি হুজুর। কথা বলতে বলতেই আব্দুর রহমান হুজুরের পা জড়িয়ে ধরল। হুজুর, হুজুর, দয়া করে আমার সাথে চলুন, আমার একমাত্র মেয়েও। সাধারণত রাত্রিবেলায় আব্দুর রহমান কোনো রোগী দেখেন না, কিন্তু লোকটির পীড়াপিড়িতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চিকিৎসা করতে সাঁথিয়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন সে রাত্রে। রাত তখন 11টা বাজে। লোকটি একটি ভ্যান গাড়ি নিয়ে এসেছিল তার সাথে করে। ভ্যান গাড়ি চালক সেই লোক এবং আব্দুর রহমান চলতে শুরু করলো। কিছুক্ষণ পর পর তাদের ভ্যান গাড়িটিকে লক্ষ্য করে ঢিল ছুটছে কে যেন। আব্দুর রহমান সাহেব বুঝতে পেরে লোকটি এবং ভ্যান চালককে বললেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়, আপনারা ভয় পাবেন না। ভ্যান চালক কিছু দূর যাওয়ার পর বলল, হুজুর, ভ্যান তো আর চলে না, অনেক ভারী মনে হচ্ছে। হুজুর সাহেব ভ্যান থেকে নামলেন, ভ্যানের চারিদিকে প্রদক্ষিণ করে কি জানি পড়লেন এবং ভ্যান চালককে গাড়ি চালাতে বললেন। ভ্যান চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। তখন তার কাছে ভ্যান গাড়ি স্বাভাবিক মনে হচ্ছিল। আব্দুর রহমান বললেন, কোনোভাবেই কেউ পেছনে তাকাবেন না, পেছনে যা হচ্ছে হতে দেন, আল্লাহর নাম করে সামনে চলুন। ঘন্টা দুয়েক পর গন্তব্য স্থানে পৌঁছল তারা। আব্দুর রহমান বাড়ির আঙিনায় প্রবেশ করতেই মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, রক্ত লাগবে আমার, রক্ত, তুই এসেছিস কেন? কোনো কিছু হবে না, একে আমি নিয়ে যাব। আব্দুর রহমান কোনো কিছু না বলে মেয়েটিকে বসাতে বললেন। তারপর আব্দুর রহমান চিকিৎসা শুরু করলেন। এক পর্যায়ে মেয়েটির সাথে থাকা জিনকে হাজির করা হলো। অনেক তর্ক বিতর্ক শেষে জিনটি মেয়েটিকে ছেড়ে দিল। ছেড়ে যাবার সময় আব্দুর রহমানকে উদ্দেশ্য করে জিনটি বলল, তোকে আমি দেখে নেব, তোর হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো, সেদিন তোর কত শক্তি আমি দেখব, দেখি তুই কিভাবে বাড়ি যাস। এক পর্যায়ে মেয়েটিকে সুস্থ করা হলো। রাত তখন 2টো বাজে। আব্দুর রহমান মেয়েটির বাবাকে বলল,
আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাকে এবার বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বাড়ি ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করুন। লোকটি আব্দুর রহমানকে বললেন, হুজুর আপনি রাতটা আজকে থেকে যান। আব্দুর রহমান লোকটিকে বললেন, আমি চিকিৎসা শেষে কোথাও থাকি না, আমাকে আমার বাড়িতে ফিরতেই হবে। সমস্যা নাই, আপনি আমাকে আমার এলাকার 2 গ্রাম আগে নামিয়ে দিয়ে আসুন, সেখান থেকে আমি একাই চলে যেতে পারবো। সেই গ্রামের আগ পর্যন্ত রাস্তা পাকা ছিল, তাই সে রাত্রে পাকা রাস্তা পর্যন্ত হুজুরকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দিয়ে লোকটি ভ্যান চালককে নিয়ে চলে গেল। এই কাঁচা রাস্তা ধরে হুজুরের বাড়িতে ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। ফসলি জমির মাঠ চারিদিকে, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তখন ধানের সময়, তাই ধানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নার আলোয় পথ দেখে হুজুর এগোতে থাকলেন। ফসলি জমির মাঠের পাশে অনেক দূরে দূরে পানির সেচ দেওয়া মেশিনের ঘর দেখা যাচ্ছে। সেখান থেকে কুপির আলো জ্বলতে দেখতে পায় আব্দুর রহমান। আব্দুর রহমান যখন চিকিৎসা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিল। হেঁটে হেঁটে যখন প্রায় তার গ্রামের কাছে চলে এসেছে, তখন তার সামনে একটা কবরস্থান পড়ে। সেটা তাদের গ্রামেরই কবরস্থান। কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত, তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন, তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুক ধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? আর তাছাড়া তিনি তো 10টা পর্যন্ত এলাকাতেই ছিলেন, কই কারো মারা যাওয়ার খবর তো তিনি শুনলেন না। তাছাড়া এত রাত্রে লাশ কবর দিতে কবরস্থানে এসেছে কারা? কাউকে তো দেখতে পাচ্ছি না। তিনি খাটিয়াটি ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন সত্যিই খাটের মধ্যে একটা লাশ রয়েছে, কাফনে মোড়া লাশ, কিন্তু লোকজন কোথাও নেই। তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, নিশ্চয়ই এগুলো বদ জিনের কারসাজি। যেহেতু কবরস্থানের ভেতরে জিনটা কোনো ক্ষতি করতে পারে না, তাই তিনি তাড়াতাড়ি কবরস্থানের ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। যেই খাটিয়াটার পাশ কাটিয়ে কবরস্থানের গেটের দিকে যাবেন, তখনই খাটিয়া থেকে লাশটি উঠে বসল এবং কর্কশ গলায় সে হুজুরকে তার জানাজা দেবার কথা বলল। হুজুর, আমাকে জানাজা করে যান। কি ভয়ঙ্কর! দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। লাশটি বসে তাকে জানাজা দেওয়ার কথা বলছে। হুজুর এবার দৌড়ে সামনে যেতে লাগলো। অমনি খাটিয়া থেকে লাশটি কেমন যেন ভেসে চলে গেল আর বলল, আমাকে জানাজা করে যান। আব্দুর রহমান কি করবে কিছুই বুঝতে পারছেন না। তার মাথায় কোনো কিছু আসছে না। তার শরীরটা যেন পাথর হয়ে দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায়। তিনি বারবার চেষ্টা করছিলেন কবরস্থানের ভেতর যাওয়ার জন্য। লাশটি এবার তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখনই তার মনে পড়ল যে তিনি তো শরীর বন্ধ করতে ভুলে গেছেন। হঠাৎ করে লাশটি তার কাছে এসে কাফনের মধ্যে থেকে একটা হাত যেন বের হয়ে এসে তাকে খপ করে ধরে ফেললো। আবারও বলতে লাগলো, হুজুর জানাজা দিয়ে যান। এবার সমস্ত শক্তি দিয়ে লাশটিকে ধাক্কা মেরে হাঁপাতে হাঁপাতে কবরস্থানের গেট দিয়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করলো আব্দুর রহমান। কবরস্থানের মধ্যে গিয়ে আব্দুর রহমান পড়ে গেল। সেই লাশটি কবরস্থানের বাইরে এসে কেমন একটা বিদ্ঘুটে হাসি হাসতে শুরু করলো। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছিল তার। যা কিছু তিনি জানতেন সবকিছু পড়তে লাগলেন। এভাবে কতক্ষণ চলে যায় বুঝতে পারলেন না। হঠাৎ করেই মুয়াজ্জিনের কণ্ঠে শুনতে পান আজানের ধ্বনি। আজানের শব্দের সাথে সাথে সেই বিদ্ঘুটে হাসি আর সেই লাশটাকে তিনি আর দেখতে পেলেন না। শেষে একটা কথা শুনতে পান তিনি, যে আজকে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এরকম কোনো একটা কিছু তিনি পেছন থেকে শুনতে পেলেন। পরবর্তীতে তিনি দোয়া পড়ে কবরস্থান থেকে বের হন। তারপর থেকে তিনি আর কখনো কোনোদিন রাতে কোনো চিকিৎসা করতে যেতেন না, এমনকি বাড়ির বাইরেও বের হতেন না। এই ছিল প্রথম সিরিজের প্রথম পর্ব। যদি ভালো লাগে শেয়ার করবেন। বানানে ভুল আর ঘটনাটি গুছিয়ে না বলার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একেবারে সত্যি ঘটনাটি আমাকে শেয়ার করেন আমাদের স্কুলের ধর্মীয় শিক্ষক মৌলানা জাহিদুল ইসলাম স্যার। ঘটনাটি জাহিদুল স্যারের ওস্তাদ আব্দুর রহমানের সাথে ঘটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেল ভাইকে। ভূত.com দীর্ঘজীবী হোক। এরপরে তিনি তার নাম এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেই সাথে ঠিকানা। আমরা 3 ভাই।
আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস 9-এ পড়ে। আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি, তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রায় 2 মাস পরে, পহেলা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি। তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে, কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে 12টার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি। কাজেই এক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্টেপ নেবার কোনো অপশন ছিল না। তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই, তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যে তাকে 5,000 টাকার দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমন ভাবেই সবকিছু করবেন, এটাই হচ্ছে নিয়ম। সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন, সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন। পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন। যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল সেই গাছের একটি ডাল, রাজীবের কবরের এক মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি, একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন। ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে, যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু বাবা উঠে দাঁড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভেতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে তোকে আরো একটা কাজ করতে হবে,
এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে এক রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোনো রকমে ফজরের আগে একটা হাউজিং এর ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজ ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সত্যি তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলো খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সবকিছু শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটি বদজিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের শরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বদজিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখন শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে। আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ডুক করে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহা করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন, তাই করবেন। তখন জিন বলেন তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর দুই ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়ে থাকতে হয়। আর 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আসসালামু আলাইকুম। একটি গ্রামে দুইটি বোন অনেক সুন্দর এবং তাদের বাবা এবং মা 4 জন বসবাস করত। গ্রামের ঘর বাড়ি ছিল ফাঁকা ফাঁকা, চাপানা ঘর না, কেননা এখানে একটা বাড়ি অনেক দূর যে আরেকটা বাড়ি, এরকম অবস্থায়। বড় বোন কলেজে লেখাপড়া করত, ছোট বোন ক্লাস 5-এ পড়তো। 2 বোনের সম্পর্ক গভীর ছিল এবং যখন বড় বোন কলেজ থেকে আসতো আর ছোট বোন যখন স্কুল থেকে আসতো তখন অধিকাংশ সময় 2 বোন একসাথেই থাকতো। বাহিরে বের হলে 2 বোন একসাথে বের হতো এবং বাসার মধ্যেও 2 বোন একসাথেই, মানে সবসময় প্রায় একসাথে থাকতো। মা বাড়ির কাজ কাম করতো, বাবা বাহিরে কাজ করতো। কিন্তু তার বোনটা অনেক সুন্দর, মানে বড় বোনটা গ্রামের এলাকার ছেলে পেলে সবাই তার সাথে প্রেম করার জন্য ঘোরে। কলেজে গেলে প্রেমের প্রস্তাব দেয়, ফুল দেয়, পিছনে পিছনে ঘোরে, মিল লাগানোর চেষ্টা করে, কেননা খুব সুন্দর।
এইসব হওয়ার পরে একটা ছেলে তাকে গভীরভাবে পছন্দ করে, যে তাকে প্রপোজ করে। তিনি বলে, না, আমি প্রেম প্রীতি আমি করব না, কেননা প্রেম প্রীতি আমার বাবা মা পছন্দ করে না, এটা আমি কখনো করব না। তখন ওই ছেলেটা বলে, দেখো, প্রেম প্রীতি তো সবাই করে, আমি তোমায় শুধু প্রেম করার জন্য না, আমি তোমায় সারা জীবনের জন্য ভালোবাসি। তখন মেয়েটা বলে, আমার লাইফে অনেক কিছু পড়ে আছে, আর আমার লাইফের সিদ্ধান্ত, আমার জীবনের সিদ্ধান্ত আমার বাবা মা নেবে, কেননা বাবা মা আমাকে জন্ম দিয়েছেন এবং আমার ভালো মন্দ তারাই ভালো বুঝবে, আমি কখনো কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। খুব ভালো, খুব ভদ্র মেয়ে, কিন্তু ওই ছেলেটা একসময় ওই রকম ছেলের মতো অনেক ছেলে তাকে প্রস্তাব দেয় প্রেমের, তিনি বুঝতে পারে না উনি আমার সাথে খারাপ কিছু করতে পারে। ওই ছেলেটা কথাগুলো মেনে নিতে পারে না এবং নিজেকে ওই মেয়েকে ভুলে থাকবে সেটাও পারে না, আপন করে নেওয়ার জন্য অতিষ্ঠ হয়ে পড়ে। এবং মেয়েটা তো এভাবে আসবে না, কেন মেয়েটার ফ্যামিলি, বাবা মার শিক্ষা তো আর ওই রকম না। তখন ওই ছেলেটা কোনো কিছু না ভেবে তখন তার একটি বড় ভাই, পাড়া প্রতিবেশী বড় ভাই, বন্ধুত্ব সিস্টেম সম্পর্ক, তার সাথে সব ঘটনাটাই শেয়ার করে। শেয়ার করার ফলে তখন ওই বড় ভাই পাড়া প্রতিবেশী ভাইটা বলে, ওই মেয়েকে তুই পাবি, ওই মেয়েটা তোর কাছে চলে আসবে, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। বলে, কেমনে? বলে, সেই দায়িত্ব আমার, কিন্তু তোর অনেক কিছু করতে হবে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি একজনের কাছে নিয়ে যাব, তিনি এমন কিছু কাজ করে দিবে, ওই মেয়েটা এসে তোর প্রেমের প্রস্তাব দিবে, বিয়ে করবে। ছেলেটা তো অতিষ্ঠ, পাগল, কিন্তু পাগলের মতো ভালোবাসে। বলে, হ্যাঁ, যা করতে বলবি আমি তাই করব। তখন ওই ছেলেটাকে নিয়ে ওই গ্রাম প্রতিবেশীর বড় ভাইটা নিয়ে চলে যায় একটা তান্ত্রিকের কাছে। যাওয়ার পর ওই তান্ত্রিক বলে, কেন আছিস? তখন বলে, এই বৃত্তান্ত সব কিছু বিস্তারিত খুলে বলে। তখন বলে, হ্যাঁ, এটা হবে, কিন্তু এটা করার জন্য ওরই 5,000 টাকা লাগবে। ওই ছেলেটা কোথায় পাবে টাকা, এত টাকা? তখন বলতেছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতেছে, হ্যাঁ, আমি 5,000 টাকাই দেবো, কিন্তু আপনার গ্যারান্টি দিতে হবে ওই মেয়েটা এসে আমার প্রেমের প্রস্তাব দিবে এবং আমাকে ভালোবাসবে, আমি ওকে বিয়ে করতে পারবো। তান্ত্রিক বলে, তুই সব কিছু করতে পারবি, টাকা 5,000 লাগবে, তুই যদি রাজি থাকিস তাহলে আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু এটা করার জন্য কিছু জিনিস লাগবে, সেটা কিন্তু তুই ম্যানেজ করে এনে দিতে হবে। ছেলেটা বলে, কি করতে হবে, কি আনতে হবে? তখন বলতেছে, ওই মেয়ের মাথার চুল, ওই মেয়ের কাপড়ের কিছু অংশ, এবং ওই মেয়ে যখন গোসল করবে গোসলে একটু পানি, এবং ওই মেয়েটার যখন নখ কাটবে একটু নখের একটু অংশ, এবং মেয়েটাকে একটা জিনিস, যে কোনো কিছু জিনিস খাওয়াইতে হবে। অনেক কঠিন কাজ। ছেলেটা হতাশ হয়ে যায়, বলতেছে, এটা কি সম্ভব? কিন্তু ওই ছেলেটা স্বপ্নেও ভাবতে পারেনি এটা কত বড় একটা ভয়ানক, ভয়াবহের মধ্যে চলে যাবে। এরপর ছেলেটা বাসায় যায়, যাওয়ার পরে একটি ছাগল চুরি করে বিক্রি করে ওখান থেকে 5,000 টাকা নিয়ে এসে তান্ত্রিকে দেয়। দেওয়ার পরে ওই তান্ত্রিক বলে, তুই কি সব কিছু নিয়ে যাচ্ছিস? বলে, না। তখন আপনারা ঠিক জানেন, গরমের দিন আর গ্রামের মধ্যে যখন বাড়িঘর থাকে তখন কিন্তু ছেলে মেয়ে উভয়ই কাপড় ধোয়ার পর কিন্তু বাহিরে শুকানোর জন্য দেয়। তো ওখান থেকে ওই মেয়েটা কাপড় চুরি করে নিয়ে আসে, এবং যে কোনো ক্ষেত্রে যখন দেখছে মেয়েটা গোসল করতে গেছে, গোসল করার পরে গোসল করে বের হবে তার আগে ওই ছেলেটা বাসায় ঢুকে মাকে বলছে, পানি খাবো, একটু হাত মুখ ধোবো, চোখের মধ্যে কি জানি পড়ছে, বা ওয়াশরুমে যাবো, বাথরুমে যাবো। তখন গ্রামের মধ্যে বোঝেন বাথরুম বাইরে হয়, তখন বলতেছে, ঠিক আছে, আমার মেয়ে গোসল করতে গেছে, ওখান থেকে বের হতে আমি যাইও। পরে মেয়েটা বের হয়ে দেখে, ওকে দেখে অবাক ভয় খেয়ে গেছে। তখন ওই ছেলেটা ঢুকছে, ঢোকার পর ওই যে গোসল করছে ওখান থেকে কিছু পানি তুলে নিয়েছে, অল্প একটু। নখ কোথায় পাবে? নখ যখন প্রতিদিন ধান্দায় থাকতো কখন নখ কাটবে, যখন একসময় নখ কাটে তখন ওই জায়গার থেকে নখ যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে ম্যানেজ করার পর তান্ত্রিকে কথা বোঝাই, সব কিছু নিয়ে যাওয়ার পর দেওয়ার পর তান্ত্রিক বলতেছে, আমি তাহলে কাজ শুরু করব। তখন টাকা দিয়ে দেওয়া শেষ, রাতে তান্ত্রিক কাজ শুরু করছে। করার পর ওই ছেলেকে বলতেছে,
তাহলে তুই একটু কালকে আমার সাথে দেখা করিস। ওই দুই বড় ভাইকে নিয়ে ওই ছেলে চলে গেছে তান্ত্রিকের কাছে। যাওয়ার পরে তান্ত্রিক কিছু তাবিজ দিছে এবং শিং মাছ, বোঝেন, শিং মাছের সাথে কিছু মানে লিখে একটা ছোট কাগজের হাতে বেঁধে দিতে বলছেন, দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিতে বলছে। কি এটা ভয়ানক ব্যাপার। তখন ছেলেটা বাজার থেকে 2টা শিং মাছ কিনে শক্তিশালী দেখে এবং ওই তাবিজের টুকরাটা ওই শিং মাছের মানে কাঁটার সাথে এর সাথে ওর সাথে বেঁধে দেয়। দেওয়ার পরে একটা নদীতে ছেড়ে দেয় এবং তাবিজটা ওদের বাড়ির আশপাশে কোনো পুকুরে ফেলে দিতে বলে আর একটা গাছের সাথে ঝুলিয়ে রাখতে বলে। হ্যাঁ, ছেলেটা রাতে যায়, যাওয়ার পর সব কিছু একাই করে ফেলে দেয় এবং মাছটা ছেড়ে দেয়। দেওয়ার পর ঠিক 5-7 দিন পর ওই মেয়েটা মানে কলেজে যায় না, কার সাথে কথা বলে না, বাড়িতে মানে অন্যরকম একটা সিস্টেম হয়ে যায় ওই মেয়েটা। তখন মেয়েটা যখন বাসায় রাতে ঘুম পারে, ঘুম থেকে উঠে যেতে চায় এবং ওই ছেলেকে দেখলে চেয়ে থাকে। তারপর মেয়েটা মানে কিছু খাইতে পারে না, দিন দিন শুকিয়ে যায় এবং তার বাবা মার সাথে দেখতে পারে না, মাথা ধরে বসে থাকে, অতিরিক্ত কান্না করে, পেট ধরে বসে থাকে, হাত ধরে বসে থাকে, পা ধরে বসে থাকে, মানে কান্না করে থাকে আর চোখ এমন বড় বড় করে মনে হয় তার বাবা মাকে মেরে ফেল দিবে। ছোট বোন, 2 বোন এত মিল, এত সম্পর্ক, ওরা সারাদিন একসাথে বাইরে বের হতো, একসাথে সারাদিন বাসায় থাকতো, সবসময় প্রায় ওরা 2 বোন একসাথে থাকতো। কিন্তু ওই সময় ওই বোনটাকে ওই মেয়েটা দেখতে পারে না, মারধর করতে যায়, মারে, মানে বকা দেয়, এটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক মতো কলেজে যায় না। তখন তার মা ভাবে আমার মেয়েটা হলো কি। তখন মেয়েটাকে ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার বলতেছে অতিরিক্ত ডিপ্রেশনে থাকার কারণে, টেনশনে থাকার কারণে মেয়েটার এই ঘটনা ঘটে। কিন্তু ওই মেয়েটা কখনো টেনশনে থাকেই না, সব সময় হাসি খুশি থাকে। কি করবে মা, মানে হদিশ পায় না। একদিন হঠাৎ করে রাতে চিৎকার করে ওঠে এবং কান্না করে থাকে। এরকম কান্না করতে করতে একদিন দেখে খাটের ওপর থেকে হাওয়ায় মানে শূন্য উপর মানে ভাসবে, এরকম দেখতে পাচ্ছে তার মা বাবা এর দেখার পরে অবাক হয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, দাঁত বার করছে এমন অবস্থায় আর হি হি করে হাসতে শুরু করছে, চুল এলোমেলো। তখন তার বাবা মা বুঝতে পারছে এটা কোনো ডক্টরের চিকিৎসা করা যাবে না, এটা অন্য কোনো সমস্যা হয়েছে। তখন আশপাশ থেকে লোক চলে আসে এবং মসজিদ থেকে একটা হুজুরকে নিয়ে আসার পরে হুজুর ঝাড়া ফু সব কিছু দেওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওই রাতের জন্য। পরের দিন তার বাবা মা হয়ে থাকে কোন কবিরাজ অথবা হুজুরের কাছে নিয়ে যাবে। একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর তখন দোয়া দরদ করতে শুরু করে এবং জিনটা হাজির করার জন্য চেষ্টা করে। তখন তার মেয়ের মাকে বলতেছে এই মেয়েটাকে জিন ধরছে এবং জিন ধরছে নাকি জিন পাঠানো হয়েছে সেটা আমি বলতে পারবো অল্প একটু পর। তখন দোয়া দরদ পরে যখন মেয়ের শরীরে ফুদায় তখন মেয়ে চিৎকার করে ওঠে এবং ওই মেয়েটার ভিতর শরীরে থাকা জিনটা বলে আমাকে কেন ডাকছিস। তখন ওই হুজুর বলে তুই এখানে কেন আসছিস। বলতেছে আমি এখানে আসিনি, আমাকে পাঠানো হয়েছে এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য। মেয়েটাকে তো মেরে ফেল দেওয়ার জন্য ওই ছেলেটা করেনি, কিন্তু এরকম হচ্ছে কেন ঘটনাটি শোনেন ঠিক সব বুঝতে পারবেন। তারপরে বলতেছে মেয়েটা কেন মারবি। বলতেছে এক মেরে ফেল দেওয়ার জন্য আমাকে হুকুম দেওয়া আছে, আমি মারবো তারপরে যাবো। মেয়েটাকে কি কষ্ট দিয়েছিস। বলে অনেক কষ্ট দিয়েছি, মাথায় চাপ দেই, পেটে চাপ দিই, হাতে চাপ দিই, পায়ে চাপ দিই আর রাতের মধ্যে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং যাইতে যদি পারতাম তাহলে ওকে যেয়ে মেরে ফেল দিতাম। বলতেছে হুজুর বলে অপরাধ কি। বলে অপরাধ কি আমি জানি না, কিন্তু কে করছে এটা। তখন ওই জিনটা বলে করেছে একজন। বলতেছে ছেলে না মেয়ে। তখন বলতেছে একটা ছেলে। কেন করছে বলতে চায় না। এরকম করতে করতে হুজুরের সাথে যখন মুখ তর্কাতর্কি করে হুজুর জিন, তখন হুজুর দোয়া দরুদ পড়ে পবিত্র কোরআনের মাধ্যমে তাকে শাস্তি দেয়, গায়ে আগুন ধরিয়ে দেয়, গলায় চাপ দেয়। দেওয়ার পরে এক সময় ওই জিনটা চিৎকার করে উঠতে উঠতে ওই জিনটা বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন হুজুর বলে কেন মাফ করব, তুই তো এখান থেকে চলে যাবি বললি, হুমকি দিলি, কিছুই করতে পারবো না, এখন আবার এরকম করতেছিস কেন, তুই কি এখান থেকে যেতে পারবি। তখন ওই জিনটা বলে আপনি এমন বান মারছেন এটা খোলার মতো সাধ্য আমার নেই। তখন বলতেছে দেখে আমার কথা সত্যি সত্যি উত্তর দে, আমি তোকে ছেড়ে দেবো, আর উত্তর না দিলে আমি তো কি করবো আমি জানি না।
তখন জিন বলে, হ্যাঁ বলেন, কি করতে হবে, কি বলেন। তো বলতেছে, বল এটা কে করেছে। তখন ওই জিনটা বলে, এটা একটা ছেলে করেছে এবং ছেলেটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা না করার কারণে ওই ছেলেটা কালো জাদু করেছে এই মেয়েটার উপরে। আউযুবিল্লাহ। তারপরে এসব কিছু করার পরে ওই জিনটাকে মেরে ফেলে দেয় হুজুর। মেরে ফেলে দেওয়ার পরে ওই মেয়েটাকে তাবি পানি পড়া সব কিছু দেওয়ার পরে একদিন ওই মেয়েকে বলে তার মা, আচ্ছা তোকে কি কেউ প্রেমের প্রস্তাব দিয়েছিল, কেউ কেউ হুমকি দিয়েছিল? তখন ওই মেয়েটা বলে, আমার তো অনেকজনই প্রেমের প্রস্তাব দেয়, আমি তো কারো কথাই গ্রাহ্য করি না। এরকম করতে করতে ওই ছেলেটা, যে ছেলেটা কালো জাদু করছিল, ছেলেটা অবাক, কোনো কাজ হয়নি, মেয়েটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। তখন ওই ছেলেটার কানে চলে আসে কথা, ওই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করে দিয়েছিল, ওই তান্ত্রিক করছিল। তখন ছেলেটা বলতেছে, আমি তো মেরে ফেল দেওয়ার জন্য এরকম করিনি। তখন ওই তান্ত্রিক কাছে আবার যায়, যার পর তান্ত্রিক বলতেছে, হে 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 হে, আমি একটা যুবতী মেয়ের রক্ত লাগতো একটা জিনের জন্য, আমি এই জন্যে এই কাজটা নিয়েছি। কিরকম অবস্থা। এইসব কিছু করার পর ছেলে বলে, আপনি জঘন্য খারাপ। ওখান থেকে চলে আসার পরে ওই ছেলেটার প্রতি একটু হালকা প্রভাব পড়ে, কিন্তু ওই ছেলেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। কালো জাদু বোঝেন না, তাহলে তার উপর করবেন, তার উপর না লাগলেও উল্টে যায়, কোষে তার গাওতে লাগে। তারপর ছেলেটা অসুস্থ হয়ে পড়ে অন্য জায়গায় চিকিৎসা নেওয়ার পরে ঠিক 3-4 মাস ভোগার পরে আস্তে আস্তে ভালো হয়েছে, কিন্তু মাথার মনে সমস্যা, হালকা সমস্যা অনুভব করা যায়। আর ওই মেয়েটা সুস্থ হয়ে গেছে, কলেজে আর যায় না, কেননা মেয়েটার বিয়ে হয়ে গেছে। মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে চলে গেছে, আর ওই ছেলেটা হালকা পাগলের মতো হয়ে আছে। কালো জাদু, জঘন্য কালো জাদু, এই কালো জাদু ধার দিয়েও যাবেন না, এই কথা শুনবেন না, কেননা এটা খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ আমাদের ভালো রাখুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।